সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সংক্ষিপ্ত রক্তক্ষয়ী লড়াইয়ের পরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যখন চলছে তীব্র উত্তেজনা, তখন তুরস্কের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি অভিনব উদ্যোগ। সম্প্রতি দেশটির সরকার ঘোষণা করেছে যে তারা দেশের মোট 81টি জেলাতে একযোগে তৈরি করবে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা আন্ডারগ্রাউন্ড শেল্টার। তুরস্ক কেন হঠাৎ করে অত্যন্ত ব্যয়বহুল ও অভিনব এই উদ্যোগটি গ্রহণ করল? তুরস্ক কি তাহলে বড় কোনো যুদ্ধের আশঙ্কা করছে? তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান কি তাহলে গোপনে গোপনে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন, তুরস্ক কেন হঠাৎ করে অত্যন্ত ব্যয়বহুল ও অভিনব এই প্রকল্পটি গ্রহণ করল, তার কারণ ও ফলাফল অনুসন্ধানের চেষ্টা করি। আমি যেমনটি শুরুতেই বলেছি, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান সম্প্রতি ঘোষণা করেছেন যে তার সরকার দেশটির 81টি জেলাতে একযোগে তৈরি করবে অত্যাধুনিক ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ইস্তানবুল, দিয়ারবাকির থেকে ইজমির, দেশের মোট 81টি জেলার প্রাণকেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চলে এই ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হবে। কেন এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হবে তা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তবে শুরুতেই জেনে নেওয়া যাক এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরির প্রকল্পটি কোন প্রতিষ্ঠান তত্ত্বাবধান করবে, দেখাশোনা করবে। মূলত তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রকল্পটি তত্ত্বাবধান করবে। এই মন্ত্রণালয় পুরো প্রকল্পটি সমন্বয় ও দেখভাল করবে, পরিচালনা করবে। এই মন্ত্রণালয়ের এই প্রকল্পটিকে ঘিরে মোট 3টি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্ব হচ্ছে শেল্টারের জন্য বা আশ্রয় কেন্দ্রগুলোর জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে এই শেল্টারগুলোর নকশা ও বৈশিষ্ট্য নির্ধারণ করা। তৃতীয় দায়িত্ব হচ্ছে নির্মাণ কাজ পরিচালনা ও পর্যবেক্ষণ করা। এই মন্ত্রণালয়কে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে সহযোগিতা করবে তুরস্কের আরেকটি দুর্যোগকালীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সংক্ষেপে আফাদ। এই দুটি প্রতিষ্ঠান মূলত তদারকি করবে, পরিচালনা করবে, তত্ত্বাবধান করবে। মাঠ পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করবে, নির্মাণ করবে? মূলত তুরস্কের আবাসন উন্নয়ন প্রশাসন, সংক্ষেপে তোকি, এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বা নির্মাণকারী প্রতিষ্ঠান। এই তোকি হলো তুরস্ক সরকারের প্রধান যেসব আবাসন প্রকল্প রয়েছে সেগুলোই বাস্তবায়নকারী একটি প্রতিষ্ঠান। তো তুরস্ক সরকারের বড় বড় যেসব অবকাঠামো প্রকল্প থাকে সেগুলোই মূলত এই তোকি বাস্তবায়ন করে থাকে। তুরস্কের সরকার সম্প্রতি এই ঘোষণা দেওয়ার পরে বিশ্ব জুড়ে ব্যাপক জল্পনা ও কল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তুরস্ক কেন হঠাৎ করে অত্যন্ত ব্যয়বহুল ও অভিনব এই প্রকল্পটি গ্রহণ করলো, যখন তুরস্কের অর্থনীতি ধুঁকছে, তুরস্কের অর্থনীতিতে যখন মন্দা ভাব চলছে, তখন কেন অত্যন্ত ব্যয়বহুল এই প্রকল্পটি হাতে নিল তুরস্কের সরকার?
মূলত এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে সর্বশেষ ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের মধ্যে। প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT বা মিট এই 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধকে নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের পক্ষ থেকে শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হলেও দখলদার দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করা হলেও দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল তুলনামূলক অনেক কম। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে দেশটির শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা আধুনিক শেল্টার নেটওয়ার্ক, যা সাধারণ নাগরিকদের জীবন বাঁচিয়েছে। গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধ থেকে তুরস্ক 3টি শিক্ষা গ্রহণ করতে পারে। তার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে ইসরায়েলের মতো শক্তিশালী সিভিল ডিফেন্স সিস্টেম গড়ে তোলা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে নাগরিকদের জন্য সহজে প্রবেশযোগ্য আশ্রয় কেন্দ্র তৈরি করা। 3 নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে বড় কোনো যুদ্ধের জন্য জাতীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করা। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশের পরপরই তুরস্কের সরকার নড়েচড়ে বসে। তারা এই গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী মূলত এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরির উদ্যোগ নেয়। এই আশ্রয় কেন্দ্রগুলো কেমন হবে? এগুলো কি শুধুমাত্র বাংকার হবে নাকি এর অন্যান্য বৈশিষ্ট্য থাকবে? এই আশ্রয় কেন্দ্রগুলো হবে আধুনিক সব বৈশিষ্ট্যে সুসজ্জিত। এই আশ্রয় কেন্দ্রগুলো শুধুমাত্র পারমাণবিক, রাসায়নিক ও জীবাণু হামলা থেকেই জনগণকে রক্ষা করবে না, বরং প্রাকৃতিক বিপর্যয় থেকেও রক্ষা করবে। আপনারা সবাই জানেন তুরস্ক একটি প্রাকৃতিক বিপর্যয় প্রবণ, ভূমিকম্প প্রবণ অঞ্চল বা দেশ। প্রতিনিয়ত এখানে বড় বড় সব ভূমিকম্প হয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে, ভূমিকম্পের সময়ে, বন্যার সময়ে এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনকে রক্ষা করবে। এই আশ্রয় কেন্দ্রগুলো এতটাই অত্যাধুনিক হবে যে এখানে দিনের পর দিন আটকে থেকেও স্বাভাবিকভাবে জীবন ধারণের ব্যবস্থা থাকবে। এখানে বিশুদ্ধ বাতাস সরবরাহের জন্য ভেন্টিলেশন সিস্টেম থাকবে। এখানে বিশুদ্ধ খাবার পানীয় মজুত করে রাখা হবে এবং জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও থাকবে। এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করার ফলে মূলত তুরস্ক তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে যেমন একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে আমরা প্রস্তুত, তেমনিভাবে সরকার যে দেশের জনগণকে, জনগণের জান ও মালকে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, তারও একটি শক্তিশালী বার্তা হলো এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরির প্রকল্প। প্রিয় দর্শক, অনেকে হয়তোবা প্রশ্ন করছেন যে অথবা ধারণা করছেন যে কেন হঠাৎ করে এই ব্যয়বহুল প্রকল্পটি তুরস্ক গ্রহণ করলো। আমরা বেশ কয়েকটি কারণ এরই মধ্যে বলেছি। সর্বশেষ, তুরস্ক হচ্ছে শত্রু রাষ্ট্র বেষ্টিত একটি রাষ্ট্র। প্রত্যেকটি প্রতিবেশীর সাথে এই রাষ্ট্রের সমস্যা রয়েছে, বিভিন্ন ইস্যুতে বিবাদ রয়েছে। সাথে সাথে মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির সাথেও রয়েছে বিভিন্ন ইস্যুতে বিবাদ। এজন্য সর্বশেষ ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিশ্লেষণ করে তুরস্কের গোয়েন্দা সংস্থা ও সরকার এই উপসংহারে উপনীত হয়েছে যে যদি অত্যাধুনিক এই আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা না হয় তাহলে কিন্তু জনগণকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু আপনি সব শত্রুর বিমান বা ড্রোনকে বা ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পারবেন না। সেজন্য তুরস্ক অভিনব ও ব্যয়বহুল হলেও এই উদ্যোগটি গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে তুরস্কের আশ্রয় কেন্দ্র তৈরির যে প্রকল্প নিয়ে আলোচনা করলাম,
এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি চিন্তা করেন? আপনি কি মনে করেন তুরস্ক বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? তুরস্ক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। এই ধরনের আর কি কি ভিডিও আপনারা দেখতে চান তাও আপনারা মন্তব্য আকারে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।